গাইস, মঙ্গলা পাল এডুকেশনাল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দশম শ্রেণীর একটি কবিতা, অসুখী একজন নামক যে কবিতাটা আছে পাবলো নেরুদার লেখা। সেই কবিতাটার মূল বিষয়বস্তু এবং লাইন ধরে আলোচনা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। অসুখী একজন নামক যে কবিতাটা আছে, ওই কবিতাটা লিখেছেন পাবলো নেরুদা। পাবলো নেরুদা হচ্ছে নেপতালি রিকার্দো রেয়েস বাসুয়ালতোর ছদ্মনাম। তার আসল নাম হচ্ছে নেপতালি রিকার্দো রেয়েস বাসুয়ালতো। তিনি একজন স্প্যানিশ ভাষার কবি ছিলেন। তিনি সবসময় চিলিয়ান কবি ছিলেন। তিনি দক্ষিণ আমেরিকার কবি। তিনি তাদের ভাষা ছিল স্প্যানিশ, সেই স্প্যানিশ ভাষার কবি ছিলেন। তিনি স্প্যানিশ ভাষাতেই লিখতেন। আর এই কবিতাটা বাংলায় অনুবাদ করেছিলেন নবারুণ ভট্টাচার্য। তিনি ভাষান্তর বা অন্য ভাষায় রূপান্তর করেছিলেন। কবিতাটির মূল বিষয়বস্তু সম্পর্কে তোমাদের একটি স্বচ্ছ ধারণা দিয়ে দিই। এই কবিতার বিষয়বস্তু হচ্ছে কবি তার দেশ মাতৃকায় অর্থাৎ তার নিজের দেশে থাকতেন, কিন্তু কর্মসূত্রের কারণে তাকে অন্য জায়গায় চলে যেতে হয়, অর্থাৎ বিদেশে চলে যেতে হয়। তার জন্য তার অপেক্ষায় থেকে যায় তার দেশ মাতৃকা অর্থাৎ তার স্বদেশ। সেই দেশ মাতৃকা তিনি কল্পনা করেন, দেশ মাতৃকা হয়তো ভাবছে সেই কবি কবে ফিরে আসবে। আস্তে আস্তে দিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কিন্তু তবুও কবি ফিরে এলেন না। এইভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। রাস্তার মাঝ দিয়ে কুকুর, গির্জার নান প্রভৃতি মানুষ, প্রভৃতি জিনিসপত্র সবই চলতে লাগলো। তারপর হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল, অর্থাৎ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, বিশ্বব্যাপী যে যুদ্ধ। তার ফলে যেসব দেবতারা মানুষকে শান্ত করত, সেই দেবতাদেরও মন্দির ভেঙে চুরমার হয়ে যেতে লাগলো। তারা আমাদের মানুষকে আর শান্ত রাখতে পারল না। এছাড়া শিশু, বাচ্চা, বড় কোনো কিছু ভেদাভেদ না করেই সাম্রাজ্যবাদী লোভী শক্তিধর দেশগুলো এইভাবে অত্যাচার নিপীড়ন করতে লাগলো, যার ফলে অনেক রক্তাক্ত দেহ পড়ে রইল, অনেক মানুষের বা অনেক প্রাণীর মৃত্যু ঘটল। কিন্তু কবির কল্পনায় শেষ পর্যন্ত থেকে গেল সেই মেয়েটি, অর্থাৎ সেই দেশ মাতৃকা, অর্থাৎ তার দেশ মাতা। এই নিয়েই হচ্ছে এই গল্পটার মূল বিষয়বস্তু। এবার চলে যাই লাইন ধরে ধরে আলোচনায়। কি একজন লিখেছেন পাবলো নেরুদা। এবার মূল বিষয়বস্তু তো হলো, এবার লাইন ধরে ধরে আলোচনায় চলে যাই। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর থেকে দূরে। বলছে আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ এখানে আমি বলতে কবি পাবলো নেরুদাকে বোঝানো হয়েছে। তিনি ছেড়ে রেখে চলে গেলেন। কাকে ছেড়ে? তার দেশ মাকে রেখে, তার স্বদেশকে ছেড়ে তিনি বহু দূরে চলে গেলেন। কেন তিনি চলে গেলেন? কর্মসূত্রে, কর্মব্যস্ততার জন্য তিনি তার স্বদেশ থেকে বহু দূরে গিয়ে পৌঁছলেন। তার ফলে অপেক্ষায় দাঁড় করিয়ে দরজায়, মানে আমাদের যখন কোনো কারো বাড়ি অতিথি আসে, তখন তার বাড়ির যে সদস্য বা সদস্যরা যেমন দরজায় দাঁড়িয়ে মানুষটা চলে যাওয়ার অপেক্ষা যতক্ষণ না যায় ততক্ষণ দাঁড়িয়ে থাকে, সেইভাবেই কবি চলে যাওয়ার ফলে তার দেশ মাতৃকাও তার অপেক্ষাতেই রয়ে গেল যে কবে কবি ফিরে আসবে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সেই দেশমাতৃকা বা দেশমাতা জানতো না যে কবি একবার যদি চলে যায় সে আর ফিরে আসবে না। সে সারা জীবনের জন্য তার কর্মসূত্রে বাইরে চলে যাচ্ছে, সেটা দেশমাতা জানতেন না। সে জানতেন আবারও কবি ফিরে আসবে, তার সঙ্গে আবার দেখা হবে। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। বলছে একটা কুকুর চলে গেল। সেই যে রাস্তা দিয়ে কবি গিয়েছিলেন, সেই রাস্তা দিয়ে অনেক দিন ফাঁকা পড়ে থাকার ফলে
সেখানটার নোংরা আবর্জনা ধুলো ভর্তি হয়ে গেছে। সেখান দিয়ে কুকুর চলে গেল, অর্থাৎ কুকুররা সাধারণত দেখবে কোনো কুকুর যত ভালো জিনিসই থাকুক না কেন তারা একটু নোংরাতে থাকতে বেশি পছন্দ করে। দেখবে রাস্তায় কোনো কিছু কেউ খাবারের প্যাকেট ফেললে রাস্তাটাকে এমন নোংরা করে দেয়, আবর্জনায় ভর্তি করে দেয়, যতই রাস্তাটা পরিষ্কার থাকুক তারা পরিষ্কার থাকতেও দেয় না, রাখতেও দেয় না। এইভাবে সেই রাস্তা দিয়েই একটা কুকুর চলে গেল, নোংরা আবর্জনার মধ্যে তারা বেশি ঘোরাঘুরি করতে পছন্দ করে, সেই রাস্তা দিয়ে কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নন। আবার সেই রাস্তা দিয়েই হেঁটে গেল গির্জার একটি নান, মানে হচ্ছে সন্ন্যাসিনী। সন্ন্যাসীর হচ্ছে স্ত্রীলিঙ্গ সন্ন্যাসিনী। সেই রাস্তা দিয়ে, মানে এখানটা বলতে চেয়েছে যে এক এক করে সমস্ত সবাই সেখান দিয়ে যেতে লাগলো, সন্ন্যাসিনী, কুকুর, আরও অনেকে এই রাস্তা দিয়েই যেতে শুরু করে দিল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। এইভাবে দিন, সপ্তাহ, পক্ষ, মাস, বছর, এইভাবে দিন অতিবাহিত হতে লাগলো, সময় চলে যেতে লাগলো। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। লেখক যে রাস্তা দিয়ে গিয়েছিলেন সেই রাস্তায় তার পায়ের দাগ ধুয়ে দিল। মানুষ চলে গেলে তো মানুষের পায়ের দাগ তো আর ধুয়ে দেওয়া যায় না, কিন্তু যে রাস্তা দিয়ে কবি গিয়েছিলেন সেই রাস্তা বা সেই সমাজের সঙ্গে, সেই এলাকার সঙ্গে তার ছোটোবেলা থেকে যে সমস্ত স্মৃতিগুলো আছে, সেই স্মৃতিগুলো আস্তে আস্তে তার মনের মধ্যে সেটা একটু স্মৃতিগুলো আবছা হতে লাগলো। ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ সেই যে তার ছোটোবেলাকার স্মৃতি, যে রাস্তা দিয়ে তিনি সারাক্ষণ ঘোরাঘুরি, তার সঙ্গে যে স্মৃতি, সেই দেশমাতার সেই সম্পর্কটা আস্তে আস্তে কমতে লাগলো। এইটাই হচ্ছে ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ সেখানে কোনো সেই যে রাস্তা সেখানকার সেটা আর হাঁটাচলা করার উপযুক্ত থাকলেও সেখানে আগের মতো আর সৌন্দর্যটা রক্ষিত হলো না। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। হচ্ছে একটার পর একটা, যে এক এক করে সময় তো অতিবাহিত হতেই লাগলো, পাথরের পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। দেখবে কোনো এক জায়গায় যদি পাহাড় বা কোনো জায়গায় পাথর সাজানো হয়, যদি একটা পাথর কোনো কারণে গড়িয়ে পড়ে, দেখবে হুড়মুড় করে যাবতীয় পাথরগুলো গড়িয়ে পড়ে। এই যেমন পাথর গড়ায়, তেমন বছরের পর বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ শুধু একটা বছর নয়, এইভাবে যেমন পাথর হু করে গড়িয়ে পড়ে, তেমন একটা বছরও থেমে থাকে না। এই একটা বছর গেল, দেখতে দেখতে বছরগুলো অতিবাহিত হয়ে যেতে থাকে। এইভাবে নেমে এলো তার মাথার উপর, মানে তার চিন্তা হতে লাগলো তার স্বদেশের জন্য। তারপর যুদ্ধ এলো, তারপর শুরু হয়ে গেল যুদ্ধ। তিনি যখন জন্মেছিলেন তারপর থেকে তিনি দুটো বিশ্বযুদ্ধ দেখেছিলেন, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুটোই তিনি দেখেছিলেন। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, দেখবে আগ্নেয়গিরি থেকে যখন সুপ্ত ম্যাগমা ও লাভা বের হয়, তখন সেগুলো যেমন রক্তে একটি ফেনার আকারে ধারণ করে এবং লাল রঙের আভাময় হয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, তেমনি রক্ত রং লাল সেই আগ্নেয় পাহাড়ে যেমন হু করে গলিত লাভা বেরিয়ে আসে, তেমনিভাবে যুদ্ধ হওয়ার ফলে মানুষের রক্তক্ষরণ হলো, মানুষের মধ্যে হানাহানি, খুনোখুনি, এর ফলে রক্তের সৃষ্টি হলো, রক্ত দেখা গেল। শিশু আর বাড়িরা খুন হলো, তার ফলে শিশু অর্থাৎ ছোট বাচ্চারা আর বাড়িরা অর্থাৎ বাড়ির সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র ও বাড়ির সমস্ত লোকজন অর্থাৎ সদস্যরা খুন হলো। মানে এই যুদ্ধের ফলে শিশু, বড়, বাচ্চা, মাঝারি কোনো কিছুই বাদ গেল না এই খুনোখুনি হওয়ার হাত থেকে। খুন হলো অর্থাৎ তাদের অপমৃত্যু ঘটল।
সেই মেয়েটির মৃত্যু হলো না, অর্থাৎ সেই মেয়েটি হচ্ছে আমাদের দেশ মা, স্বদেশ। সেই স্বদেশ মেয়ে, দেশ মা তো সবসময় মেয়েই হয়, মা বলা হয়েছে যেহেতু সে মেয়ে, সেই মেয়েটির মৃত্যু হলো না। কবির কল্পনায় সব কিছু মারা গেলেও তার দেশ এখনো অক্ষুণ্ণ রয়ে গেল। সত্যি কথা বলতে কি, একটা দেশে যখন যুদ্ধ বাঁধে, হয়তো দেশের অনেক মানুষের মৃত্যু ঘটে বা অনেক জিনিস তছনছ হয়ে যায়, কিন্তু দেশটার নাম কি পাল্টে যায় নাকি দেশটা পাল্টে যায় না। তাই সেই মেয়েটি অর্থাৎ দেশের কোনো কিছুই হলো না, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক কিছু, কিন্তু দেশটা পাল্টে গেল না, সেই দেশ দেশই থেকে গেল। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন। তিনটে ভূমিরূপ হয়, পার্বত্য অঞ্চল অর্থাৎ পর্বত, মালভূমি আর সমতল ভূমি বা সমভূমি। এই যে পার্বত্য আর মালভূমি এলাকায়, পার্বত্য অঞ্চলে তো মানুষ ও সমস্ত জীবজন্তুই খুব কমই থাকে, মালভূমি অঞ্চলে মাঝারি পরিমাণের সমস্ত মানুষজন বসবাস করে, আর সমতল ভূমিতে প্রচুর পরিমাণে মানুষ বাস করে। সেই মানুষ সমতল ভূমিতে বেশি বসবাস করার জন্য সেই সমতল ভূমিতেই যুদ্ধেরও সুবিধা, যুদ্ধ করলে ভয়েরও অতটা কারণ থাকে, কিন্তু যুদ্ধ করে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়ার বা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়ারও সুবিধা হয়। তাই জন্য বলছে সমস্ত সমতলে ধরে গেল আগুন। যে সমস্ত সমতল ভূমি ছিল সেখানে যুদ্ধের বিভীষিকাময় যে পরিস্থিতির সৃষ্টি হলো, তার ফলে মানুষে মানুষে ভেদাভেদ, হানাহানি, খুনোখুনি, এর ফলে বোমাবাজি, এসবের অর্থাৎ বিশ্বযুদ্ধের যে বোমা, আণবিক পারমাণবিক বোমা, এর ফলে আগুন ধরে গেল। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, শান্ত হলুদ দেবতারা। দেবতারা কেন শান্ত, কেনই বা হলুদ? দেবতারা সবসময় শান্ত হয়, কারণ দেবতারাই তো আমাদের মানব সম্প্রদায়কে, মানুষ যে দেবতাদের কাছে প্রার্থনা করে মানুষের মঙ্গল কামনার জন্য, সেই দেবতারাই তো মানুষকে সান্ত্বনা দেয়, দেবতারাই তো মানুষকে বাঁচিয়ে রাখার একটা ভরসা যোগায়। মানুষ তাদের ওপর ভরসা করেই আরও কিছু মুহূর্ত বেঁচে থাকার আশ্বাস পায়। তাই দেবতারা সবসময় মঙ্গলময়ই হয়, তারা সবসময় মানুষের কল্যাণ করার চেষ্টা করে। আর হলুদ দেবতারা অর্থাৎ তারা অনেক দিন ধরে সেখানে বসবাস করার ফলে তাদের গায়ে একটা মরচে পড়ে গেছে, অর্থাৎ দেখবে কোনো লোহার জিনিস জল পড়লে সেখানে জং ধরে যায়। আবার কোনো ধরো বেশিরভাগ সাদা স্কুল ড্রেসে দেখা যায়, সাদা স্কুল ড্রেসটায় দেখবে বর্ষার জল এবং ঘাম বসে বসে দেখবে একটু মরচে টাইপের পিঠের দিকটায় পড়ে যায়। এইভাবে অনেক দিন দেবতাগুলো সেখানে মন্দিরেতে আছে ধ্যানরত অবস্থায়, তাই তাদেরও হলুদ হয়ে গেছে, অর্থাৎ তাদের গায়েও মরচে পড়ে গেছে। হাজার হাজার বছর ধরে তারা ধ্যানমগ্ন ছিল, মানে হাজার হাজার বছর মানে কি, অনেক অনেক বছর ধরে তারা ধ্যানে ডুবেছিল, অর্থাৎ ধ্যানে মত্ত ছিল। উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখাতে পারল না। বলছে সেই যে দেবতাগুলো যারা মানুষের মনে যে স্বপ্ন দেখায়, যে মানুষ ভেঙে যাতে না পড়ে, যাতে মানুষ যখন, দেবতারা তো আর মানুষদের সেভাবে স্বপ্ন দেখাতে পারে না, মানুষই দেবতাদের কাছে প্রার্থনা করে এবং মানুষই যাতে আরও ভালো করে কাজ করে দেবতাদের থেকে। দেবতারা তো সাধারণত কথা বলতে পারে না, রূপকথার গল্পে দেখা যায় যদিও, কিন্তু আসলে কি দেবতারা আর মানুষদের সঙ্গে কথা বলে? মানুষ নিজেকে সান্ত্বনা দেয় এক ধরনের। এইভাবে যে সব মঙ্গলময় দেবতারা মানুষের মঙ্গল আকাঙ্ক্ষায় করার চেষ্টা করে, সেই সব দেবতারাও মন্দির থেকে টুকরো টুকরো হয়ে পড়ল। অর্থাৎ এমনভাবেই বিশ্বযুদ্ধটা শুরু হয়ে গেছে যে
মানুষের তো মৃত্যু, খুন, হত্যাকাণ্ড এসব চলছেই, এমনকি দেবতারাও বাদ গেল না। দেবতাদের যে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে দেবতাদের চূর্ণ বিচূর্ণ হয়ে তারা পড়তে লাগলো, তাদের যে মূর্তি বেদি সব ভেঙে পড়তে লাগলো। তারা আর স্বপ্ন দেখাতে পারলো না। যে মঙ্গলময় দেবতারা মানুষকে স্বপ্ন দেখায়, বাঁচার আশা ভরসা যোগায়, সেই সব দেবতারাও আর স্বপ্ন দেখাতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, সেই মিষ্টি বাড়ি। মিষ্টি বাড়ি মানে কি? প্রত্যেকটা মানুষ যে যার বাড়িকে অত্যন্ত প্রিয় ভাবে এবং মিষ্টি মনে করে। যদি কোনো মানুষের বাড়ি একটা ভাঙাচোরা টালির বাড়ি হয়, তাও দেখবে যে সুখটা আছে তা তুমি যদি অন্যের রাজপ্রাসাদেও থাকো সেই সুখটা তুমি পাবে না। সেই প্রত্যেকটা মানুষই তার নিজের বাড়িকে অত্যন্ত প্রিয় মনে করে, তাই বলছে মিষ্টি বাড়ি। আর সেই বারান্দা, তার বাড়িতে একটা বারান্দা ছিল যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, যেখানে লেখক প্রায় সময়ে ঝুলন্ত বিছানা অর্থাৎ তিনি দোলনা জাতীয় কিছু সেখানে তিনি ঘুমিয়ে থাকতেন। আর ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখতেন? গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ। তিনি তাহলে সেখানে বসে বসে কি দেখতেন? গোলাপি গাছ, গোলাপি রঙের গাছ, ছড়ানো করতলের মতো পাতা। করতল কি? হাতটাকে যেমন, কর মানে হাত, আর তল হাতটাকে যেমন পেতে দিলে যেমন এইভাবে ছড়ানো হয়, এই রকম পাতা গাছের ছড়িয়ে পড়েছে। আর চিমনি দেখতে পেয়েছিলেন। চিমনি হচ্ছে প্রাচীন বর্তমান আধুনিক যন্ত্র সভ্যতার এক ধরনের নতুন আবিষ্কার, যার সাহায্যে অনেকটা আলোকিত হয়। প্রাচীন জল তরঙ্গ অর্থাৎ পুরনো যুগে যে জল তরঙ্গ, এক ধরনের বাদ্যযন্ত্র, বিশেষ কাঠের তৈরি হয়, এটা থেকে একটা সুন্দর ধ্বনি অর্থাৎ কণ্ঠস্বর ধ্বনি ভেসে আসে, যে আওয়াজটার সাহায্যে মানুষ গান করতে পারে। সেই যে বাদ্যযন্ত্র বিশেষ, সেইটা সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। অর্থাৎ কবির যে সমস্ত জিনিস ছিল, তার মনের যে সুখ, তার সব কিছুই বিসর্জন হয়ে যেতে লাগলো, সব জ্বলে গেল আগুনে, সমস্ত জিনিস আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল, ছাই হয়ে গেল, সব কিছু পুড়ে যাচ্ছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। বলছে যেখানে ছিল শহর, যেখানে একসময় শহর ছিল অর্থাৎ সমতল ভূমি, যেখানে মানুষের বেশি বসবাস, সেখানেই তো শহর গড়ে উঠবে। শহর গড়ে ওঠার জন্য অনেক মানুষের প্রয়োজন হয় এবং শহরে সাধারণত কলকারখানা, যন্ত্র সভ্যতা এই সবগুলোই বেশি থাকে। তাই জন্য বলছে যেখানে ছিল শহর, যেখানে এতদিন শহর গড়ে উঠেছিল, সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, অর্থাৎ সেই যে যন্ত্র সভ্যতার যুগে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো পুড়ে ছাই ভস্ম হয়ে যেতে লাগলো। সেই কাঠ কয়লা অর্থাৎ কালো যে কাঠগুলো পুড়ে যে অঙ্গার তৈরি হয়, সেইগুলো পড়ে রইল। দোমড়ানো লোহা, আর যন্ত্র সভ্যতার কথা বলা হচ্ছে শহরে, সেখানে শহরে কলকারখানা বেশি, সেখানে যে দোমড়ানো লোহা, যুদ্ধের ফলে যে সমস্ত যুদ্ধাস্ত্রগুলো সেগুলোও সব দুমড়ে গেছে এবং লোহার যে যাবতীয় জিনিসপত্র সেগুলোও দুমড়ে গেছে। তাই বলেছে দোমড়ানো মোচড়ানো লোহা। আর মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। মৃত পাথরের মূর্তি অর্থাৎ দেবতাদের যে মূর্তিগুলো ছিল সেগুলো কিছু কিছু পাথরের, আবার কিছু কিছু মাটিরও হয়। সেই যে সমস্ত পাথর, এই যে পাথরের টুকরোগুলো খসে খসে পড়ছিল, বলছিল প্রথমে এইখানটায় দেখো পাথরের মতো বছরগুলো তার মাথায় নেমে এলো। তেমনই এইসব পাথরের যে মূর্তি হয়, অনেকেই দেখবে কোনো বাস স্ট্যান্ডের দিকে অনেক সময় বিদ্যাসাগরের মূর্তি দেখা যায়, কোনো জায়গায় গান্ধীজির, কোথাও জওহরলাল নেহেরু, একাধিক ব্যক্তিত্বদের, মহান ব্যক্তিদের যে মূর্তি তৈরি হয়। এখানে সেই মূর্তির কথা বলছে না, মানে যে কোনো মূর্তির কথা এখানে ধরে নেওয়া যেতে পারে। আমি যে উদাহরণগুলো দিলাম সেই মূর্তির কথা নাও হতে পারে। যে মৃত পাথরের মূর্তি, যেসব, আবার পাথরের মূর্তি মানে এখানে এটাও বোঝাতে পারে যে যে সমস্ত মানুষগুলো
যুদ্ধের ফলে মৃত্যু ঘটেছে সেই সব মানুষদের মৃত্যু ঘটেছে, তারা পাথরের মতো দাঁড়িয়ে আছে। যে সমস্ত মানুষদের মৃত্যু ঘটেছে, কিছু মানুষ যুদ্ধের ফলে শুয়েও মৃত্যু হয়, আবার কেউ কেউ দাঁড়িয়ে মৃত্যু ঘটেছে। সেই সব মূর্তির বিভৎস মাথা, সেই সব যে পাথরের মূর্তিগুলো তার বিভৎস, যেটা ভয়ঙ্কর, সেই মাথাগুলো বিভৎস, যেগুলো দেখা যায় না সহজে, সেই সমস্ত বিভৎস ভয়ঙ্কর সেগুলো মাথা, আর রক্তের একটা কালো দাগ। বলছে অনেক দিন ধরে দেখবে যুদ্ধ হয়েছে, তার ফলে অনেক মানুষের রক্তক্ষরণ হানি হয়েছে। তার ফলে যে সমস্ত রক্ত সাধারণত রং লাল হয়, কিন্তু দেখবে অনেক দিন ধরে কোনো একটা রক্ত বা কোনো একটা লাল জিনিসই ধরো, সেই জিনিসটা দেখবে অনেক দিন ধরে রোদ্দুরে পড়ে থাকলে সেই জিনিসটার রং আস্তে আস্তে কালচে টাইপের হয়ে যায়। তাই জন্য বলছে রক্তের একটা কালো দাগ। সেই রক্ত রং আস্তে আস্তে লাল থেকে কালোয় পরিণত হতে লাগলো। আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এখনও, সেই যে মেয়েটি অর্থাৎ তার দেশ মা, সে এখনও তার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। সে ভাবছে হয়তো আমার দেশ সন্তান সে হয়তো ফিরে আসবে, কিন্তু কবি আর কখনোই ফিরে আসেননি। দেশমাতৃকা তার অপেক্ষায় সারাটা জীবনই অতিবাহিত করতে লাগলো। এটা স্প্যানিশ ভাষায় লেখা হয়েছিল, এটা তর্জমা করেছিলেন নবারুণ ভট্টাচার্য। আর এখানে পাবলো নেরুদার সম্পর্কে অনেক কিছুই লেখা আছে। 1904 তার জন্ম হয়েছে, 1973 তার মৃত্যু ঘটেছে। প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ পাবলো নেরুদা চিলির সীমান্ত শহর পারলেতে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেয়েন্স বাসওয়ালতো। সবই এখানে লেখা আছে, আগে যেগুলো বলেছি। পাবলো নেরুদা নামটির উৎস হচ্ছে চেক লেখক যা নেরুদা, এবং পাবলো নামটির সম্ভাব্য উৎস হচ্ছে পাবলো পিকাসো। এই থেকে তার যে ডাক নাম হচ্ছে পাবলো নেরুদা, এইটা দুজন বিখ্যাত কবির থেকে এই নাম দুটো কিছুটা অংশ করে নিয়ে তার নামটা পুরো তৈরি হয়েছে, তার ডাক নামটা। মানুষের প্রতি ভালোবাসা নিয়ে তিনি যেমন কবিতা লিখেছেন, তেমনি ঐতিহাসিক মহাকাব্য, প্রকাশ্য রাজনৈতিক ইস্তাহার, প্রকাশ্যে রাজনৈতিক ইস্তাহার মানে রাজনীতি বিষয়ক বিভিন্ন জিনিস লিখেছে, যেটা প্রকাশ্য মানে সরাসরিভাবে। 1927 সালে চিলির সরকার তাকে রাষ্ট্রদূত করে রেঙ্গুন শহরে পাঠিয়েছিলেন। এই পদে তিনি চীন, জাপান, কলম্বো সহ ভারতে আসেন। 1971 খ্রিস্টাব্দে তার সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। চিলির অগাস্তো পিনোচেতের নেতৃত্বাধীন সামরিক অভ্যুত্থানের সময় ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নেরুদা। 3 দিন পরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি পরলোক গমন করেন। হৃদরোগ আবার ক্যান্সার, দুটো রোগ একসঙ্গে হয়েছিল। তার রচিত গ্রন্থগুলির মধ্যে রয়েছে 20টা প্রেমের কবিতা, হতাশার গান, এবং এই কবিতাগুলি আবাসভূমি এবং প্রাণের স্পেন, বিশ্বসঙ্গীত, চিলির পাথর, হোয়াকিন মুরিয়েতার গরিমা ও মৃত্যু, ক্যাপ্টেনের কবিতা, শীতের বাগিচা ইত্যাদি। অর্থাৎ এখানে কবির সম্পর্কে কিছু বেসিক তথ্য দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা মনে রাখবে প্রখ্যাত কবি, কূটনীতিবিদ, রাজনীতিবিদ ছিলেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? চিলির সীমান্ত শহরে। আর তার লেখা কয়েকটা কবিতা এবং গ্রন্থগুলোর নাম মনে রাখলে এখান থেকে হবে। আর তার নামটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এইটুকু এখান থেকে জানলেই হবে। আজকের এই আলোচনা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলে লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং আমার এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ।